ওয়েলকাম টু আজকাল ডট ইন। আমরা কথা বলছি আজও অর্ধাঙ্গিনী ছবিটা নিয়ে, যেটা 10ই জুলাই মুক্তি পাচ্ছে। আপনারা যারা অর্ধাঙ্গিনী দেখেছেন সেখানে প্রত্যেকটা চরিত্রের সঙ্গেই আপনারা ভীষণভাবে পরিচিত। আর কোথাও গিয়ে আমার মনে হয়েছে, জানি না আপনাদের কি মনে হয়েছে, সুমন চ্যাটার্জি এই চরিত্রটাই কিন্তু গল্পের উৎস। সুমন চ্যাটার্জির প্রতি আপনারা সহানুভূতিশীল হয়েছে, কেউ হয়তো আবার গুরু কুচকেছেন, কেউ আবার ভেবেছেন যে এটি সুমন চ্যাটার্জি তার অন্য কাউকে ভালো লেগেছে বলেই হয়তো, বা অন্য সম্পর্কে বা একটা সম্পর্ককে মেনে নিতে পারেনি বলে বেরিয়ে যেতে চেয়েছে বলেই হয়তো তার জীবনে মেঘনা এসেছে। এরকম অনেক প্রশ্ন, তার উত্তর, না জানা উত্তর, এই সবকিছু নিয়ে কিন্তু অর্ধাঙ্গিনী শেষ হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে শুরু হচ্ছে আজও অর্ধাঙ্গিনী, এবং সুমন চ্যাটার্জি মানে কৌশিক সেন আজকে আমাদের সঙ্গে। কৌশিকদা, ওয়েলকাম টু আজকাল ডট ইন। থ্যাংক ইউ। একটা কথা বলো কৌশিকদা, সেটা হচ্ছে যে এই যে সুমন চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, যে শুভ্রার সঙ্গে সে মানাতে পারলো না, শুভ্রা তার ওয়েভলেন্থে মেলে না, শুভ্রার সঙ্গে তার প্রচন্ড সমস্যা, সে ওখান থেকে বেরিয়ে গেল, তারপরে তার জীবনে মেঘনা এলো। অনেকেই দায়ী করবে পুরুষকে, যে একজন পুরুষ সে বহুগামী, কিংবা তার সংসারে মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই, তাই এই ঘটনাগুলো ঘটে, বিচ্ছেদ হয়, আবার বিয়ে হয়। বাস্তবে কি তুমি পুরুষকে এইভাবে দেখো? হ্যাঁ, মানে বাস্তবে এরকম ভাবে দেখি, মানে এরকম কোনো নির্দিষ্ট ক্ষোভ নেই, বরঞ্চ মানুষকে যখন আমরা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে ধরতে যাই তখনই সমস্যাটা হয়। মানে রাদার আমি বলবো যে মানে এখনো কিন্তু আমাদের সমাজে পুরুষের থেকেও একটি মহিলার দিকে অনেক বেশি আঙুল কুঁচকে তাকানো হয়, অনেক বেশি সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, আহা তুমি তো মেয়ে, তুমি কেন আর একটু ধৈর্য ধরলে না, তুমি তো একটু বুঝতে পারতে, গোছের মতো, মানে এই ধরনের মোলায়েম কথা থেকে আরো রূঢ় কথায় আমরা চলে যাই আর কি। তো এগুলো চলতেই থাকে, কিন্তু আসলে এগুলো বেসিক্যালি হয় আমার মনে হয় যারা এগুলো বলেন বা করেন, এগুলো মানে নারী পুরুষ আলাদা হিসেবে শুধু না, আমার মনে হয় সামগ্রিকভাবে মানুষ সম্পর্কেই এদের অবজারভেশনটা একটু একমাত্রিক, এবং এই একমাত্রিকতাটা কোথাও আমার মনে হয় যে পুরুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে খুব ছোটবেলা থেকেই তাকে এমন একটা কমফর্ট জোনে বড় করা হয় যে সে ছোটবেলা থেকেই ধরে নেয় যে প্রিভিলেজড। আমিও ব্যক্তি কৌশিক সেন হিসেবে সেরকমই প্রিভিলেজড, ফলে আমার সঙ্গে সুমনকে আমার রিলেট করতে খুব একটা অসুবিধা হয়নি। এই যে যখন স্ক্রিপ্টটা এলো তোমার কাছে, যে আজও অর্ধাঙ্গিনী স্ক্রিপ্টটা, সুমন চ্যাটার্জিকে কি তুমি আরো নতুন ভাবে চিনলে? না, নতুন ভাবে কেন চিনবো, মানে কিছুটা রাদার আমার খুব ভালো লেগে, হ্যাঁ এই নতুন অর্ধাঙ্গিনী নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, কিন্তু কোথাও চরিত্রের শিকড়টা রয়ে গিয়েছিল, এবং আমরা দ্বিতীয় গল্পটাতে যখন যাচ্ছি তুমি ওই শিকড়টা ধরেই সুমনে গিয়েছে, শিকড়টা ধরেই শুভ্রা বা মেঘনায় গিয়েছে, কিন্তু দেখার এইটা যে সে ওই শিকড়টাতেই রয়ে গেল নাকি সে আর কিছু করলো, মানে সেইটা দেখার জন্যই তো ছবিটা। তো সেই মাত্রাটা কৌশিক গাঙ্গুলি যোগ করেছে মানে ওর ছবিতে। আমার কিন্তু প্রথম অর্ধাঙ্গিনীটা খুব ভালো লাগে, মানে প্রথম অর্ধাঙ্গিনীটা যদি ওইখানেই শেষ হয়ে যেত, অর্ধাঙ্গিনী দ্বিতীয়টা যদি নাও হতো আমার কিছু এসে যেত না। আচ্ছা, আমার কাছে খুব প্রথমটাই খুব স্বয়ং সম্পূর্ণ চমৎকার লাগে, কিন্তু দর্শকরা চেয়েছেন, পরিচালকেরও মাথায় আর একটা গল্প ছিল, প্রযোজকরাও চেয়েছেন, ফলে আমার মনে হয় যে যারা এবার দেখতে আসবেন তাদের কাছে ভালো লাগবে, এবং মানে এবং কৌশিক এত বুদ্ধি করে এটা বানিয়েছে যে যারা প্রথম অর্ধাঙ্গিনীটা দেখেননি তারাও যদি প্রথম অর্ধাঙ্গিনীটা না দেখেও আসেন তাহলে কিন্তু তাদের বুঝতে অসুবিধা হবে না। পুরো ব্যাপারটাই মানে একটা ছায়া রয়ে গেছে আজও অর্ধাঙ্গিনীতে। কিন্তু একটা কথা বলো কৌশিকদা, এই যে সম্পর্ক, তো পুরো ছবিটাই তো একটা সম্পর্কের উপর দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে একটা মানে ট্রেলারে একটা সিন আমি দেখছিলাম যেখানে তুমি হাউ হাউ করে কাঁদছিলে। এরকম অনেক ইমোশনাল জায়গা আছে, মানে মানে আসলে সুমন যা 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 করেছে তাতে করে প্রচুর কান্নাও ডিজার্ভ করে, মানে সেই কান্নাগুলো জন্য সব সময় সে, মানে আমরা সবসময় চাই যে মানে এটা প্রমাণ করতে অন্যের কাছে এবং নিজের কাছেও যে আমি যা যা করে ফেলেছি তার জন্য আসলে এ দায়ী, ও দায়ী, সে দায়ী, নিজের দিকে আঙুল তুলি কম। সুমনও ওই অসুখটাতে ভোগে, যে তার ক্ষেত্রে যা 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 ঘটছে, যে কারণে সে কান্নাকাটি গুলো করছে, তার জন্য সত্যি সত্যি অন্যরা কতটা দায়ী এবং নিজে কতটা দায়ী, এইটাও একটা প্রশ্ন আছে। তো আমার মনে হয় এইগুলো সবই আছে চরিত্রটার মধ্যে।
কিন্তু ধরো দর্শক তো সুমনকে একভাবে দেখছে, হ্যাঁ, কিন্তু কৌশিক সেনের কাছে সুমন চ্যাটার্জি ঠিক কেমন? খুব মানে মানে একটা ধরনের মিননেস আছে সুমনের মধ্যে, টিপিক্যাল পুরুষালী মিননেস, ইগো, এক ধরনের কি বলবো, একটা মানে নিজেকে শিক্ষার আবরণে লুকিয়ে রাখার একটা, তার যে সীমিত কতগুলো ব্যাপার আছে সেটাকে সে কিভাবে আড়াল করছে, মানে এগুলো ভীষণ আধুনিক আজকের সময়ের আরবান শিক্ষিত মিডল ক্লাসের একটা চেহারা রয়েছে সুমনের মধ্যে, সেই এসকেপিস্ট একটা জায়গা। কিন্তু সেইখান থেকে চরিত্রটা যেটা ভালো সেটা হচ্ছে সেই চরিত্রটা একটা তার মতো করে লড়াই করে। এটা না থাকলে আমি হয়তো চরিত্রটা আমি করতে মজা পেতাম না। কিন্তু মানে এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যে মানে ছবির সেই অর্থে কোট আনকোট নায়ক হয়েও কিন্তু লোকটা ঠিক নায়ক নয়। আমার এরকম চরিত্র করতে ভালো লাগে। যেমন তুমি দেখো, আমরা সুরিন্দারই আমি আগে যে স্বার্থপর বলে যে ছবিটা করেছি, সেখানেও কিন্তু তুমি সেই ছেলেটিকে তুমি পুরোপুরি খারাপ বলে দাগিয়ে দিতে পারবে একদমই না। এই যেগুলো করেছে সেগুলো একটা সাধারণ মানুষ নরমাল আমাদের দেখি চোখের সামনে হয়। ফলে আমার মনে হয় যে মানে ওই অন্নপূর্ণা স্ক্রিপ্ট এবং এর মধ্যেও এটা ছিল যে তুমি কিন্তু পুরোপুরি ছেলেটাকে অস্বীকার করতে পারবে না। মানে এই ধরনের মানে শেডস আছে, এরকম চরিত্র করতেই তো ভালো লাগে। একদমই তাই। কিন্তু একটা সম্পর্ক নিয়ে যখন কথা হচ্ছে এবং তুমি রেশমিদি এতগুলো দিন একসঙ্গে কাটিয়েছো, হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে যেমন এখন আমরা যেমন দেখি না যে চলো একসঙ্গে পোষাচ্ছে না, আমরা আলাদা থাকি না, কিন্তু সেটা মেবি আমরা যে সময়কার প্রোডাক্ট, মানে আমাদের পক্ষে খুব চট করে একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয় বলেই মনে হয়েছে কখনো কখনো। মানে আমাদের এই দীর্ঘ দাম্পত্য এবং বন্ধুত্বের জীবনে নিশ্চয়ই এমন কোনো ক্রিটিক্যাল সময় আসে যেখান থেকে আমরা ভাবতে পারি না এইবার বোধহয় এরকম হয়তো কিছু হয়নি, কিন্তু অবশ্যই প্রচুর মানে খুব অ্যাকিউট টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা গেছি, আপস এন্ড ডাউনস কেন, আমরা খুব ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে আমরা দুজন গেছি। কিন্তু সেখানেও কখনো মনে হয়নি যে আলাদা হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমার অস্বীকার করতে কোনো লজ্জা নেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু বহু ক্ষেত্রেই মানে বহু সময় রেশমিকে একটা খোপের মধ্যে ঢুকিয়ে ভাবতে চেয়েছি যে ও এইরকম হবে, এরকম হলে আমার ভাল লাগবে, বুঝতে পেরেছো? কিন্তু মানুষ যে কারোর ভালো লাগার উপরে করে না, সেই উপলব্ধিটা আমার একটা বয়সের পর হয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু আমার ওই আমার মনে হয় যে আমার পারভারিশের মধ্যেই হয়তো সেটা ছিল যে আমি কোথাও ওই পুরুষের চোখ দিয়েই দেখে এসেছি, আমার মতো করে করে গড়ে নেব এই একটা মানসিকতা থাকে। মানে মানে আপন মনের মাধুরী বিষয়টা আমি বড় লিটারালি নিয়ে ফেলেছিলাম। কিন্তু কৌশিক দা, যেভাবে তোমার ওই একটা সিন খুব টাচ করেছে, সিনটা যে কান্না, মায়ের কাছে গিয়ে নিজেকে সারেন্ডার করার মতো, এরকম অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমি বলে সেটা মজা নষ্ট করতে চাইছি না, ভীষণ সাটল, খুব সুন্দর সুন্দর কতগুলো জায়গা আছে কৌশিকের ছবিতে, যেরকম কৌশিকের ছবিতে থাকে। মানে এই ছবিটাই যদি অন্য কোনো একটা ডিরেক্টর বানাতো, আমি তোমাকে বলতাম ভীষণ গ্যাদগ্যাদে হয়ে যেত, ভয়ঙ্কর গ্যাদগ্যাদে হয়ে যেত। এটা হয়নি, তার কারণটা হচ্ছে ওর স্ক্রিপ্ট, ওর ডিরেক্টোরিয়াল যে ইনপুটস, এবং অবশ্যই চূর্ণী এবং জয়ার মতো খুব বলিষ্ঠ অভিনেত্রীরা। কিন্তু কৌশিক সেন কি কখনো বাস্তবে এরকম হাওয়া হাওয়া করে কেঁদেছে? হ্যাঁ, অনেকবার হয়তো হয়েছে। সেটা মানে খুব নিজের পরিসরে, নিজের মানুষদের কাছে, একজন দুজনের কাছে। আদারওয়াইজ আমি এমনিতে খুব মানে এক্সটার্নালি ইমোশন দেখানোর মতো লোক নই। একটা বয়সে খুবই ক্রোধী ছিলাম, একটু বেশি মাথা গরম করতাম, কিন্তু সেটাও কিন্তু থিয়েটারের ঘরে করতাম। মানে আমি পেশাগতভাবে আমাকে কেউ কখনো ওই রকম ওই চেহারা দেখেনি। ফলে প্রচুর আমার সেই অর্থে সিনেমার পরিচিত লোকজনরা কখনো কখনো যখন আমার থিয়েটারের ঘরে ঢুকে পড়েছে, তখন তারা অবাক হয়েছে, বাবা তুমি এত রাগী, এতটা এরকম চিৎকার, মানে সেটাও ঋদ্ধি হওয়ার পর আমি অনেকটা কন্ট্রোল করে ফেলেছি। কিন্তু এই যে যেমন দেখো সত্যি বলে সত্যি কিছু নেই, ওখানেও তোমাকে দেখেছিলাম, কৌশিকদার সৃজিতের ছবি ছিল, এখানেও পরিচালক কৌশিক গাঙ্গুলি। তো এই যে তুমিও একজন পরিচালক, কৌশিকদা অভিনেতা, কৌশিকদা একজন পরিচালক এবং অভিনেতা,
তোমাদের এই ইকুয়েশনটা ঠিক কেমন থাকে? ইকুয়েশনটা আমার মনে হচ্ছে খুব হেলদি ইকুয়েশন। তার কারণটা হচ্ছে যে আমি একজন নির্দেশক হিসেবে বুঝতে পারি যে সেটা হচ্ছে যে মানে প্রত্যেক একটা থিয়েটারে হোক, একটা সিনেমায় হোক, একটা অভিনেতার তো নিশ্চয়ই একটা কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু এটাও আমি বুঝতে পারি যে কৌশিক গাঙ্গুলির ছবিটাকে যে মানে পুরো ওভারঅল যেভাবে দেখছে, আমি চাইলেও সেটা দেখতে পারবো না। আমার কন্ট্রিবিউশনটা অ্যাক্টর হিসেবে, ফলে সেখানে তোমাকে কোথাও একটা পরিচালকের কাছে গিয়ে সারেন্ডার করতে হয়। মানে ওই সময় বোধহয় এটাও ভাবাটা ঠিক নয় যে মানে পরিচালকের চোখে জায়গাটা দেখাটাও বোধহয় ঠিক না, একদমই উচিত না। আমি যার জন্য মনিটরও দেখি না। আচ্ছা, আমি মনিটরও দেখি না। মানে আমি শুধু কৌশিকের ছবি বলো না, আমি কারোর ছবিতেই আমি দেখবে অনেকে শট দেওয়ার পর মনিটর দেখে, আমি মনিটরটা তখনই দেখি যখন কোনো কন্টিনিউটি বা কিছুর জন্য আমাকে ডিরেক্টর ইনসিস্ট করে। তাহলে আদারওয়াইজ কিন্তু যখন ডিরেক্টর শট কেটে বলে যে ওকে, আমার কাছে ওটাই ওকে। হয়তো রেয়ারলি এক আধটা খুঁতখুঁতানি থাকলে আমি বলি যে না চলো আরেকবার চলো, আদারওয়াইজ আই ট্রাস্ট দ্য ডিরেক্টর। কৌশিকদা, এদিকে চূর্ণী গাঙ্গুলি মানে শুভ্রা, যার প্রতি দর্শকের পুরো সিম্প্যাথি, ভালোবাসা। একদিকে জয়ার অসহায়তা থেকে দর্শক কাঁদছে, এবং তার মাঝখানে সুমন দাঁড়িয়ে আছে যাকে দর্শক আঙুল তুলছে। কারেক্ট। প্রতিকূলতার সমস্ত সামাজিকের বিরুদ্ধে গিয়ে দর্শক আঙুল তুলছে যে এই লোকটার জন্য আজকে এই দুটো মহিলার জীবন নষ্ট হলো। সেই জায়গায় দাঁড়িয়ে কৌশিক সেন কিভাবে বিষয়টাকে নিয়ে ভেবেছিল? বেশিরভাগ মানে আমার আজও অর্ধাঙ্গিনী, হ্যাঁ আজও অর্ধাঙ্গিনীতে সেখানে আমার মনে হয় কৌশিক আমাকে অনেকগুলো স্তর দিয়েছে, যে স্তরের উপর নির্ভর করে আমি হাঁটতে পারি। আর আমার মনে হয় যে মানে দ্বিতীয় অর্ধাঙ্গিনীটা করার অন্যতম কারণটাই আমার সেটা ছিল যে সেই স্তরগুলো যদি আমি অভিনেতা হিসেবে না পেতাম তাহলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হতো, আমার করতে ভালো লাগতো না। এবং সেই ধাপে 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 সিঁড়িগুলো কিন্তু কৌশিক দিয়েছে চিত্রনাট্যকার হিসেবে, পরিচালক হিসেবে। আমার কাজ ছিল যে সিঁড়িগুলো তো দেখা যায় না সব সময়, তখন অভিনেতার কাজ হচ্ছে সেই সিঁড়িগুলোকে আবিষ্কার করা। সেটা তুমি ভালো স্ক্রিপ্টে করতে করতে গেছো পুরো ছবিটা জুড়ে। কৌশিক, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এখন আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যে অবস্থায় যেখানে দাঁড়িয়ে রয়েছে, ফেডারেশন, কনফেডারেশন, কি হবে কি হবে না। এই কদিন আগেও শুনছিলাম যে সোমনাথ দাকে এবং হেমাকে ব্যান করে দেওয়া হয়েছে, এরকম একটা হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে অভিনেতা হিসেবে তুমি ঠিক কি চাইছো বা কি দেখতে চাও? সেটা হচ্ছে, দেখো আমি একটু আগে আরেকজনকে বলছিলাম যে ভালো চলচ্চিত্র করার সঙ্গে না মানে আমরা অনেক সময় আমাদের নিজেদের অক্ষমতাটাকে অন্যভাবে প্রকাশ করেছি। মানে যেন মানে দুর্নীতি এবং স্বরূপ বিশ্বাসরা ছিল বলেই যেন চলচ্চিত্র খারাপ হচ্ছিল। ভেরি ট্রু। আর এখন দারুণ দারুণ সব চলচ্চিত্র হবে যেহেতু ওরা নেই। এগুলো বুলশিট। তখনও ভালো ছবি হয়েছে, যারা ভালো ছবি করা তখনও করেছেন। দর্শকরা যে ছবিটাকে সম্মান দেবেন মনে করেছেন, হল ভরিয়ে দেখবেন মনে করেছেন, তারা ঠিকই দেখেছেন। সঠিক অভিনেতা অভিনেত্রীরাই কাজ করেছেন। আবার যখন অন্যায়টা হয়েছে, যখন ভুলটা হয়েছে, যখন খারাপ ছবি আমরা বানিয়েছি, তখন দর্শক দেখেনি। ফলে এটার সঙ্গে শুধুই তৃণমূল এবং স্বরূপ বিশ্বাসের অন্যায় ছিল, সেই কারণে আমি একটা খারাপ ছবি বানিয়েছি, আর এখন রাতারাতি সবটা বদলে গিয়ে সবটা দারুণ হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। আর্ট প্র্যাকটিসটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই ইন্ডাস্ট্রির পরিবেশগতভাবে তৃণমূল এবং স্বরূপ বিশ্বাসরা একটা এমন একটা বদ্ধ জলাশয় তৈরি করেছিল, এমন একটা কতগুলো সিস্টেম তৈরি করেছিল, এমন কতগুলো অন্যায় তৈরি করেছিল যেখানে প্রচুর ব্যক্তি মানুষ সাফার করেছেন। আমার বাড়িতেও এরকম ঘটেছে, কিন্তু সেইখানে লড়াইটা তোমার মতো করে লড়তে হবে। আমি তোমাকে বলেও ছিলাম যে অনেক ক্ষতি হয়েছে তাতে, কিন্তু অবশ্যই সিস্টেমটার জন্য অবশ্যই ক্ষতি হয়েছে। সিস্টেমটা আমি বলছি কোনো ছবির ক্ষতি হয়নি, নিশ্চয়ই ব্যক্তি প্রচুর। তুমি ধরো আরো একটা বড় ক্ষতি কি বলতো, ধরো আমরা সেই সব ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছি যারা কম্পারেটিভলি ফেমাস। অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করেছি, ঋদ্ধিকে নিয়ে কখনো আলোচনা করেছি, সুদেশ নাদিকে নিয়ে আলোচনা করেছি, কিন্তু এরকম ওই তালিকাতে কবির মতো
হ্যাঁ, আর অনেকে ছিল হ্যাঁ, যাদের আমরা তালিকা আমি বলছি আমি জানতাম না যে এরাও ব্যান হয়ে আছে। হুম তো এই অন্যায়টাও ঘটেছে, কিন্তু আমি বলছি যে এইটা যেমন সত্য, তেমনি আরেকটা সেকশন আছেন যারা এখন হঠাৎ তারা মনে করছেন যে উফ কি দারুণ হয়ে গেছে সব। আসলে তখন না আমরা খারাপ ছবি বানাচ্ছিলাম এই কারণে মানে প্রচুর ফালতু অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এখন বলার চেষ্টা করেছেন যে তারাও সেই সময় কাজ পেতেন না, তাদের হয়তো কাজ পাওয়াটার যোগ্যতা ছিল না বলেই তারা কাজ পেতেন না। ঠিক যেমন যোগ্য শিল্পী যোগ্য কলাকুশলীদের বাদ দিয়ে কাজ হয়েছে, তেমনি কাজ পাওয়ার যোগ্য নয় এরকম শিল্পীরাও বসে থেকেছেন। তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে যে মানে একজন প্রয়াত অভিনেতা হিরো, একটা সময়ের হিরো, তিনি মারা যাবার আগে এখনকার সময়ের একজন খুব বড় স্টার এবং আরেকজন মহিলা স্টারের প্রতি একটা প্রতিবাদ জানিয়েছিলেন একটা সাক্ষাৎকারে, যে এদের দুজনের জন্য আমি প্রাইম টাইমে আমি আমার কাছ থেকে প্রডিউসাররা চলে যেত। সেটা কোন সময়? সেটা তো বামফ্রন্ট আমলে। এবং বামফ্রন্ট আমরা জানি যে কোন সময় আর যাই করে থাকুক তারা কিন্তু টালিগঞ্জের চলচ্চিত্রের সঙ্গে কোনদিন যুক্ত ছিল না। তাহলে ওটা ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের ভেতরকার গন্ডগোল। ফলে একটা শিল্পীর কাজ পাওয়া না পাওয়াটা সবসময় রাজনীতির কারণে এফেক্টেড হয়নি, কিন্তু রাজনীতিও এখানে ঢুকে গেছে। হ্যাঁ, চলচ্চিত্রের আভ্যন্তরীণ রাজনীতি বলে একটা জিনিস আছে, ঠিক যেরকম একটা অফিসের আভ্যন্তরীণ রাজনীতি, কর্পোরেট অফিসে একটা আভ্যন্তরীণ রাজনীতি থাকে, সংসারের রাজনীতি। এই সুমন, মেঘনা এবং শুভ্রার যে সম্পর্কটা, এটা তো রাজনৈতিক, ভীষণভাবে পলিটিক্যাল, এবং তার ভাসুর যা সমানে তাদের সঙ্গে একটা গেম খেলে যাচ্ছে, অলক্ষ্যে থেকেও একটা গেম খেলে যাচ্ছে। ফলে মানে ওই তার দেওয়ার সেখানে একটা টিম মেম্বার হয়ে সেখানে কাজ করে যাচ্ছে তাদের জন্য রাজনীতি। কিন্তু এই রাজনীতির প্রসঙ্গে এবং বামফ্রন্টের প্রসঙ্গেই আমি বলি যে আমরা জানি যে তুমি একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, হ্যাঁ, কিন্তু তোমার কি মনে হয় যে একজন অভিনেতা অভিনেত্রীর রাজনীতিতে আসার কি সত্যি খুব প্রয়োজন আছে? নিশ্চয়ই প্রয়োজন আছে, যদি তুমি সেটাকে সিরিয়াসলি নাও, যদি তুমি সেটাকে একটা মানে ভেতর থেকে বিশ্বাস করো। মানে না হলে তো এই যে এখন যারা মানে বিদ্রোহী তৃণমূল হয়ে উঠেছে, আমাদের ইন্ডাস্ট্রির কত লোক আছে, মানে মানে নাম করে বললে তারা লজ্জা পাবেন। ফলে এই সমস্ত লোকগুলোকে মানে দেখলে তো বিরক্ত লাগে। মানে এরা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানে মানুষের প্রতি দরদ, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় মানে উচ্চাসনে বসিয়ে রেখে মানুষের জন্য কাজ করব, এবং ফিলসফিক্যালি যে দলটার বিরুদ্ধে তারা লড়াই করেছে এত বছর, বিজেপি, তাদেরকে মহান বলছে, তাদেরকে দারুণ বলছে। আরে বাবা, আমার বক্তব্যটা হচ্ছে যে নিশ্চয়ই তোমরা বলতে পারে দারুণ, কিন্তু এতদিন ছিল সেটাকে খারাপ, রাতারাতি বদলে যায় কি করে? তার মানে কোথাও একটা বোঝা যায় যে কোথাও মানে গোড়াতেই গলদ ছিল, গোড়াতেই এটা ভীষণ রকম ভাবে গলদ ছিল। কিন্তু কখনো তোমার মনে হয়নি যে প্রত্যক্ষ রাজনীতিতে আসবো? না না না, প্রত্যক্ষ রাজনীতি করার মতো যে ধকটা, প্রত্যক্ষ রাজনীতি করার মধ্যে যে পরিশ্রম, যে সাধ্যটা, সেটা কি করে সেটা আমার নেই, সেটা আমি সেভাবে আমি চর্চাই করিনি। আমি অভিনেতা হিসেবে চর্চা হয়েছে, শিল্পী হিসেবে, নাট্যকর্মী হিসেবে চর্চা করেছি। মানুষের কাছে গিয়ে কাজ করা, মানুষের কাজ করব বললে কি মানুষের কাজ করা যায়? কিন্তু এই যে তোমার নাটকের যে দল স্বপ্ন সন্ধানী, এটা নিয়ে কাজ করতে গিয়ে পরিবর্তিত সরকার, বামফ্রন্টের পর যখন সরকার পরিবর্তন হলো, শিল্পী হিসেবে তুমি সোসাইটিকে, পলিটিক্সকে কি করে ফেস করছো, সেটা কমপ্লিটলি একটা আলাদা জার্নি। সেটা আমাদের নাটকের ইতিহাস, সিনেমার ইতিহাস দেখো, সব সময় সেটা হয়েছে। এমার্জেন্সির সময় কত চলচ্চিত্রকার সাফার করেছে, কত নাটকের লোক সাফার করেছে, সেইটা আলাদা করেছো। আমরা করেছি, লেফট ফ্রন্টের সময় করেছি, তৃণমূলের সময় করেছি। আই ডোন্ট নো হোয়াটস কামিং in the next few years. একদমই তাই। এবারে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কৌশিক সেন সুমন চ্যাটার্জিকে যদি কোনো সাজেশন দিতে চায়, কি সাজেশন দেবে? আমি বলবো যে মানে মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা। দর্শকদের কিছু যদি বলো। দর্শকদের আমি বলবো যে আপনারা বিচক্ষণ, বুদ্ধিমান, আপনাদেরকে বলার প্রয়োজন নেই যে আমাদের পাশে দাঁড়ান। আপনারা জানেন কোন ছবিটার পাশে দাঁড়াতে হবে, কোন ছবিটার পাশে দাঁড়াতে হবে না। থ্যাংক ইউ কৌশিক দা, থ্যাংক ইউ সো মাচ।